আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিদেশি শ্রমবাজার হারানোর ঝুঁকি বাড়ছে, তাগিদ দিলেন নীলুফার চৌধুরী মনি। ডাক বিভাগের সেবা বাড়াতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা সরকারের। আগামী বাজেটে বিড়ির মূল্য থাকছে অপরিবর্তিত, ফিসকাল ইয়ার পরিবর্তনের আহ্বান জামায়াত আমিরের। ভারত বাংলাদেশ সীমান্তে পুশিন সমস্যার সমাধান শিগগিরই, ইউরোপ ভিসার প্রলোভনে প্রতারণা নেটওয়ার্ক উন্মোচিত। ভারতের পারমাণবিক নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত, ইতিহাসে প্রথমবার 12টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে নয়াদিল্লি। খামিনির জানাজা ও দাফনের সময় ঘোষণা, মহররমের প্রথম 10 দিন শেষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় আয়োজন। প্রথম বলে উইকেট নিয়ে ইতিহাস তাসকিনের, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বাড়তি চাপ অনুভব করছে আর্জেন্টিনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সংরক্ষিত আসনের সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি সতর্ক করে বলেছেন, বাংলাদেশ এখন বিদেশি শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তৃতীয় দিনে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ উত্থাপন করেন তিনি। স্পিকার নোটিশটি গ্রহণ না করলেও তাকে 2 মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেন। বক্তব্যে তিনি বলেন, দক্ষ জনশক্তির গতি একটি দেশকে এগিয়ে নেয়। প্রবাসী আয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে। 2025 সালে জিডিপির প্রায় 7% এসেছে দক্ষ জনশক্তির অবদান থেকে। প্রতি বছর প্রায় 1 মিলিয়ন শ্রমিক বিদেশে পাড়ি জমালেও তাদের বেশিরভাগই অদক্ষ বা অশিক্ষিত। অথচ বিশ্বব্যাপী শ্রমিকের চাহিদা কমছে এবং চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে উন্নত প্রযুক্তি দ্রুত মানব শ্রমকে প্রতিস্থাপন করছে। স্পিকার, কথায় আছে গতিতে জীবন আর স্থিতিতে মরণ। দক্ষ জনশক্তির গতি একটি দেশকে সামনের দিকে অগ্রসর করে। স্পিকার, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার বড় ভূমিকা রাখছে আমাদের এই প্রবাসী আয়। 2025 সালে জিডিপিতে এই দক্ষ জনশক্তি আমাদেরকে 7% আয় আমরা এর মাধ্যমে অর্জিত হয়েছে। প্রতি বছর স্পিকার প্রায় 1 মিলিয়ন দক্ষ এবং অদক্ষ শ্রমিক বিদেশে পাড়ি দেন। এদের মধ্যে বেশিরভাগই অদক্ষ এবং অশিক্ষিত। অথচ বিশ্বব্যাপী শ্রমিকের চাহিদা কমছে এবং চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপিত হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের দক্ষ শ্রমিকের যোগান যদি না বাড়াতে পারে, বাংলাদেশের শ্রম বাজার হারানোর উচ্চ ঝুঁকি রয়েছে। মাননীয় স্পিকার, 80-র দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এই যাত্রা শুরু হয়েছিল। মিডল ইস্টের এদিকে ডাক বিভাগের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিক আপ পয়েন্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এই লক্ষ্য বাস্তবায়নে উপযুক্ত স্থান নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে রংপুর 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান বেলালের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মন্ত্রী জানান, দেশের ই-কমার্স ও কমার্স খাতকে বড় পরিসরে সহায়তা দিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে 14টি ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। নিশ্চয়ই সেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। আমরা ওখানে সবাই যেতে পারবে প্রশিক্ষণের জন্যে। আজকে আমাদের মাননীয় এমপি সাহেব যেটা বললেন, আপনার সেই ট্রেনিং সেন্টারগুলি সবার জন্য খোলা থাকবে। দেওয়া ওন্ট বি এনি ডিসক্রিমিনেশন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আগামী অর্থ বছরের বাজেটে বিড়ির মূল্য ও কর হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসন 3-এর এমপি রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাশেদা বেগম হীরা জানতে চেয়েছিলেন, তামাকের ওপর সুনির্দিষ্ট কর বৃদ্ধি, বিশেষ করে 20 শলাকা বিড়ির খুচরা মূল্য বাড়িয়ে অধিক সম্পূরক শুল্ক 15% ভ্যাট এবং 1% স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে কর হার বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা। জবাবে অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানান, আগামী বাজেটে বিড়ির ক্ষেত্রে মূল্য ও কর হার পূর্বের বছরের মতোই অপরিবর্তিত থাকবে। অর্থমন্ত্রী বলেন, সরকার সামগ্রিক কর কাঠামো বিবেচনা করে বিড়ির ক্ষেত্রে কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নিয়েছে। ফলে চলতি বছরের কর হারই বহাল থাকবে। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের ফিসকাল ইয়ার জুলাই থেকে জুন হওয়ায় বর্ষা মৌসুমে দুর্যোগ, সাইক্লোন ও বন্যার কারণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। এ কারণে এডিপির একটি
বড় অংশ শেষ 2 মাসে তাড়াহুড়ো করে ব্যয় করা হয়, যা প্রকৃত উন্নয়ন নয় বরং গণলুটপাট। এতে জনগণ কোনো সুফল পায় না, বরং কিছু অসৎ সুবিধাভোগীর পকেট ভারী হয়। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে আয়োজিত জনমুখী বাজেট প্রস্তাবনা 2026-27 অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, সংসদে প্রস্তাব দেয়া হবে যাতে দেশের ফিসকাল ইয়ারকে ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে মিলিয়ে নেওয়া হয়। জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, আমরা মনে করি যে বাজেট প্রস্তাবনা আমরা করব সেটা অবশ্যই অর্জনযোগ্য, এটা অর্জন করা সম্ভব। কিন্তু যদি সততা, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে যে বাজেট সরকারই দেখ ওই বাজেট কার্যকর হবে না। ভারত বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক পুশিন পরিস্থিতি নিয়ে সরকার দ্রুত সমাধান আশা করছে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি বলেন, বিষয়টি দুই দেশের সম্পর্কের কোনো উত্তেজনা নয়, বরং ভারতের পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রভাব। তথ্য উপদেষ্টা জানান, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচন ঘিরে পুশিন একটি রাজনৈতিক ইস্যু ছিল। নতুন সরকার নির্বাচিত হবার পর তাদের কিছু প্রতিশ্রুতির প্রভাব সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে। তবে তিনি মনে করেন না যে ভারত সরকার ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সঙ্গে কোনো টেনশন তৈরি করতে চাইছে। পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি, সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে নতুন যে সরকার আসছে তার সাথে ভারতের সরকার ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন, এরকম আমি মনে করি না। অন্যদিকে ক্রোয়েশিয়া, পর্তুগাল, ইতালি ও সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে চাকরি ও স্টুডেন্ট ভিসার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের মূল হোতা সহ 3 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 4। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুর পাইকপাড়ায় র্যাব 4 কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 4 সদর কোম্পানির কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়। তিনি জানান, গত 28 মে মোহাম্মদ রমাজন হোসেন খান নামে এক ব্যক্তি র্যাবের কাছে অভিযোগ করেন যে তিনি ও তার শ্যালক বিদেশে পাঠানোর নামে বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয় এবং তদন্তে নেমে র্যাব চক্রটির অবস্থান শনাক্ত করে। দেশে পাঠানোর কথা থাকে, স্টুডেন্ট ভিসা হোক বা আপনার যে কোনো কাজের কারণে ভিসা হোক, তারা বিদেশে পাঠানোর কথা থাকে, কিন্তু শেষমেশ তারা আর পাঠাতে পারে না। তো এরকমই একটি দল, আপনারা শুনলে অবাক হবেন যে আমরা মোট 3 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি উত্তরা থানাধীন এলাকা থেকে। ভারত তার পারমাণবিক অস্ত্র নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো দেশটি 12টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে, যা ভারতের দীর্ঘদিনের নীতি থেকে বড় ধরনের বিচ্যুতি বলে উল্লেখ করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে SIPRI এর সর্বশেষ রিপোর্ট উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়। SIPRI জানায়, এতদিন ভারত পারমাণবিক অস্ত্র এবং সেগুলো বহনের ব্যবস্থা আলাদা করে সংরক্ষণ করত, কিন্তু এবার প্রথমবারের মতো ভারতের অস্ত্রাগারকে মজুত নয় বরং কার্যক্রমের জন্য মোতায়েনকৃত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সাইলো এবং নতুন পারমাণবিক সাবমেরিনে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় ওয়্যারহেড রাখা এটি উচ্চ সতর্কাবস্থার ইঙ্গিত দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই 12টি ওয়্যারহেড হয় লঞ্চারের সঙ্গে যুক্ত করা হয়েছে, নয়তো সক্রিয় বাহিনীর ঘাঁটিতে স্থাপন করা হয়েছে। গত বছর ভারত অল্প সংখ্যক ওয়্যারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনে মোতায়েন করে প্রতিরোধমূলক টহল পরিচালনা শুরু করে। পাশাপাশি ভারতের পারমাণবিক অস্ত্রের মজুতও সামান্য বেড়েছে। SIPRI এর হিসাব অনুযায়ী 2026 সালের জানুয়ারি পর্যন্ত ভারতের পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় 190টি, যা আগের বছরের তুলনায় কিছুটা বেশি। এসব অস্ত্র বিমান, স্থল ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং SSBN এই 3 বাহন ব্যবস্থার সমন্বয়ে গঠিত ত্রিমাত্রিক প্রতিরোধ কাঠামোর অংশ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তেহরান। খামেনি স্মরণসভা পরিচালনার জন্য গঠিত কমিটি জানায়, মহররমের প্রথম 10 দিন পার হলে জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। ইমাম হুসাইনের শোকানুষ্ঠান পালনের প্রতি খামেনির আজীবন অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানায়, মঙ্গলবার কমিটির সদর দপ্তর দ্বিতীয় বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, সাবেক সর্বোচ্চ নেতার স্মরণ, জানাজা এবং দাফন
দাফন অনুষ্ঠান মর্যাদাপূর্ণভাবে আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। দেশি বিদেশি গণমাধ্যমের সময়সূচি নিয়ে যে জল্পনা বা যাচাইবিহীন তথ্য ছড়ানো হচ্ছে তা থেকে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, অসত্য তথ্য প্রচারের কারণে ঐতিহাসিক এই সমাবেশে যোগ দিতে আগ্রহী মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কমিটি স্পষ্ট জানায়, এসব তথ্যের কোনো ভিত্তি নেই। শোকাহতদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রিয় সংগঠনগুলো চূড়ান্ত সময়সূচি ও লজিস্টিক ব্যবস্থাপনা সমন্বয় করছে। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হতেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেললেন তাসকিন আহমেদ। ম্যাচের প্রথম বলেই ম্যাথু শর্টকে আউট করে ওয়ানডে ক্রিকেটে ইনিংসের প্রথম বলে উইকেট শিকারের বিরল কীর্তি গড়লেন তিনি। ৬,১৫৭ দিনের দীর্ঘ অপেক্ষার পর আবারও কোনো বাংলাদেশি বোলার এই অর্জন করলেন। বাংলাদেশের ২৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। হার্ড লেন্থে করা তাসকিনের ডেলিভারিটি সিমে পড়ে ভেতরের দিকে ঢুকে যায়। ব্যাকফুটে খেলার চেষ্টা করেও বলের গতি ও মুভমেন্ট বুঝতে না পেরে পরাস্ত হন ম্যাথু শর্ট। ফলে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন তিনি। দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে তাসকিনের জন্য এটি প্রথমবার উদ্বোধনী বলে উইকেট পাওয়া। এবার ফুটবলের খবর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অভিযানে নামছে আর্জেন্টিনা। আর সে কারণে প্রতিপক্ষের বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো। আগামী 17 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা ধরে রাখার মিশন। তার আগে ডি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তালিয়াফিকো বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুভূতি একেবারেই ভিন্ন। তিনি জানান, আগেও বিশ্বকাপ খেলেছেন, কিন্তু এবার পরিস্থিতি আলাদা, কারণ তারা বর্তমান শিরোপাধারী দল। তার ভাষায় এই অবস্থানই প্রতিটি প্রতিপক্ষকে আর্জেন্টিনাকে হারানোর বাড়তি প্রেরণা দেবে। তালিয়াফিকোর মতে, শিরোপা ধরে রাখার চাপ সবসময় কঠিন, আর এবার সেই চাপ আরও বেশি। ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার বিশ্বাস করেন আর্জেন্টিনা দল এই চাপ সামলানোর মতো অভিজ্ঞতা রাখে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।